হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। দেখতেই পাচ্ছ তোমরা থাম্বনেলে, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আধুনিক ভারতীয় শিক্ষা, এবং আধুনিক ভারতীয় শিক্ষার মধ্যে থেকে ইউনিট 2 দেখবে তোমাদের বই কিন্তু এভাবেই রয়েছে। সেখান থেকে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান, এই জায়গাটি কিন্তু আজকে আমরা কমপ্লিট করব। এবং মহান শিক্ষাবিদদের মধ্যে থেকে আজকে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের যা অবদান রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ঠিক আছে, তো চলো আলোচনার বিষয় শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সেমিস্টার 3 সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমাদের আলাদা করে কোনো কিছু কনফিউশন বা কোনো কিছু থাকার কিন্তু কথা নয়। ঠিক আছে, চলো তাহলে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। ছোটবেলার থেকে কিন্তু আমরা এই ঠাকুর পরিবার তথা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, গান, কবিতা, আঁকা, এই সমস্ত কিছু যেন আমাদের একদম শৈশব জুড়ে কিন্তু রয়েছে। আমরা কেউ কখনো বলতে পারবো না যে আমাদের ছোটবেলায় রবি ঠাকুর ছিলেন না। ঠিক আছে, পুরো ছোটবেলাটা জুড়েই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আঁকা, গল্প, গান সমস্ত কিছুই কিন্তু আমাদের পুরো ছোটবেলাটাকে একটি সুন্দর ছোটবেলা হিসেবে গড়ে তুলতে কিন্তু সুন্দরভাবে রসদ জগিয়েছে, তাই না? আচ্ছা, 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবীর আদরের কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি। শৈশব থেকেই যান্ত্রিক বা প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রিত শিক্ষার ঘোর বিরোধী ছিলেন। এটা আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভীষণ প্রকৃতির মধ্যে বা এই যে শিক্ষা ব্যবস্থা যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ, এই বিষয়টা কিন্তু তিনি কখনোই কিন্তু সমর্থন করেননি, তাই না? বাল্যকালের প্রাথমিক পাঠ তিনি গৃহেই সম্পন্ন করেন এবং তার পিতার কাছেই কিন্তু তিনি সংস্কৃত ও উপনিষদ, এই যে দর্শনের শিক্ষা, এগুলো কিন্তু পেয়ে থাকেন। এবার অনেকে এটা দেখতে গিয়ে বলবে যে আচ্ছা, আমরা তো আধুনিক শিক্ষাবিদ নিয়ে পড়ছি, শিক্ষায় অবদান নিয়ে পড়ছি, তাহলে তুমি আবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কেন পড়াচ্ছ? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যেহেতু আমরা এবং ওনার শিক্ষার অবদান সম্পর্কে আজকে আমাদেরকে জানতে হবে, তার আগে কিন্তু এই জায়গাগুলো জেনে রাখা খুব দরকার, যার জন্যই কিন্তু এগুলো আলোচনা করা। ক্লিয়ার আছে? আচ্ছা, এবার এখান থেকে দেখে নিচ্ছি পুরস্কার ও ঐতিহাসিক অর্জন সমূহ নিয়ে। 1913 খ্রিস্টাব্দে সং অফারিংস কাব্যের জন্য এশিয়ার প্রথম কবি হিসেবে নোবেল পুরস্কার কিন্তু লাভ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মূল বাংলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি 157 কবিতার একটি অপূর্ব সংকলন ছিল, যেটা 1910 সালের অগস্টে কিন্তু প্রকাশিত হয়। ঠিক আছে, সাহিত্য জগতে আত্মপ্রকাশ এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে তিনি ভানু সিংহ এবং আন্নাকালী পাকরাশি, এই যে দুটি ছদ্মনাম রয়েছে, এই ছদ্মনাম দিয়ে কিন্তু বহু মূল্যবান সাহিত্যকর্ম রচনা করেছিলেন। আচ্ছা, এবার এখানে একটুখানি আমরা দেখে নিচ্ছি উনার সম্মান তথা উপাধিগুলো কি রয়েছে। দেখো, 1915 সালে দেখতে পাচ্ছি যে ব্রিটিশ সাম্রাজ্য সরকার এবং উপাধি স্যার উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং যেটা কিন্তু তিনি বর্জন করেছিলেন, যেটা আমরা সবাই জানি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তীকালে কিন্তু তিনি এই উপাধি ত্যাগ করেছিলেন। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে চেন টান এই উপাধি কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। দেন সংস্কৃত কলেজে কিন্তু কবি সার্বভৌম উপাধি প্রদান করা হয়। দেন হিন্দু বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট বা ডক্টরেট উপাধি কিন্তু তিনি অর্জন করেছেন। এছাড়াও পুরীর রাজা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এখানে যথাক্রমে পরম গুরু উপাধি ও সাম্মানিক ডক্টরেট এই উপাধি কিন্তু ওনাকে প্রদান করা হয়েছিল। ঠিক আছে, তো এই জায়গাগুলো তোমরা একটুখানি দেখে নেবে। চলো এবার দেখছি যে রবীন্দ্র শিক্ষা দর্শনের স্তম্ভসমূহ বলতে আমরা তিনটি জায়গা এখানে দেখতে পাচ্ছি। একটি রয়েছে প্রকৃতিবাদ, আরেকটি রয়েছে মানবতাবাদ এবং আরেকটি রয়েছে দৈহিক ও মানসিক বিকাশ। যেখানে প্রকৃতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাকে ইট কাঠ পাথরের কৃত্রিম চার দেয়ালের খাঁচা বা প্রিজন হাউস মুক্ত করে নিবিড় প্রাকৃতিক সান্নিধ্যে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ঘটানো, এবং তিনি নিজেও কিন্তু এই বিষয়টায় বিশ্বাসী ছিলেন যে স্কুলের যে চার দেয়াল, ইট কাঠের যে দেয়াল, সেটার মধ্যে থেকে তিনি কিন্তু নিজেও পড়াশোনা করতে পছন্দ করতেন না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হয়েছে মানবতাবাদ, যেখানে শিক্ষার চরম আদর্শ হচ্ছে বিশ্ব প্রকৃতি ও মানব সমাজের সাথে আত্মার পূর্ণ সামঞ্জস্যের মাধ্যমে শিক্ষার্থীকে একজন আইডিয়াল মানুষ হিসেবে গড়ে তোলা। আর কি সাঁতার কাটা, খেলাধুলো, প্রকৃতি পর্যবেক্ষণ, স্বাধীন চিন্তার সমন্বয়, মন বুদ্ধি ও আধ্যাত্মিক চেতনার সামগ্রিক বিকাশ সাধন। তাহলে এই যে জায়গাটি রয়েছে রবীন্দ্র শিক্ষা দর্শনের স্তম্ভসমূহ, এখানে কিন্তু প্রকৃতিবাদ দেখতে পাচ্ছি, এখানে আমরা মানবতাবাদ দেখতে পাচ্ছি এবং আমরা দৈহিক ও মানসিক বিকাশ কিন্তু দেখতে পাচ্ছি। এবারে চলে আসি আমরা শিক্ষণ পদ্ধতি ও রবীন্দ্র ভাবনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্রমণের মাধ্যমে শিক্ষার কথা বলা হয়েছে, যেখানে শৃঙ্খলা এবং স্বাধীনতার মাধ্যমে শিক্ষার কথা বলা হয়েছে। তাই ভ্রমণের মাধ্যমে
মাধ্যমে যে শিক্ষা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিচিং ওয়াইল ওয়াকিং, মানে কি চলমান অবস্থায় মানুষের মন সবচেয়ে সজীব থাকে এবং অ্যাক্টিভ থাকে। তো তিনি পুঁথিগত শিক্ষার যে কর্মকেন্দ্রিক পদ্ধতি বা হাতে কলমে লিখে, মানে পুঁথিগত মানে কি বলতো, সহজ ভাষায় যদি আমি বলি যে শুধুমাত্র বই থেকেই আমি পড়ছি, এর বাইরে আমার আর কোনো নলেজ নেই বা আমার কাছে কোনো প্র্যাকটিক্যাল নলেজ নেই, তো এই জায়গা থেকে বের হওয়ার কথা কিন্তু তিনি বলেছেন। তারপর যে তার মধ্যে আদর্শ শিক্ষাদান পদ্ধতির মূল ভিত্তি তিনটি গুরুত্বপূর্ণ নীতি দ্বারা চলিত। একটি হচ্ছে স্বাধীনতা, আরেকটি সৃজনাত্মক আত্মপ্রকাশ এবং আরেকটি হচ্ছে প্রকৃতির সাথে সরাসরি সংযোগ। হ্যাঁ, এই তিনটা জায়গা যদি একটা বাচ্চাকে না দেওয়া হয় তাহলে কিন্তু সে কি বলবো যে স্বাধীনভাবে কোনো কিছু কিন্তু শেখার যে স্বাদ রয়েছে সেটা কিন্তু সে কখনোই পাবে না। তাকে স্বাধীনতা দিতে হবে, তার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা তাকে এক্সপ্রেস করার তাকে সেই জায়গাটা দিতে হবে, এবং প্রকৃতির সাথে সরাসরি সংযোগ করার যে একটি সুন্দর মাধ্যম রয়েছে সেই জায়গাটাও কিন্তু তাকে দিতে হবে। তারপরে দেখো শিক্ষা সংক্রান্ত রবীন্দ্র সাহিত্যকর্ম, এখানে কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। বিভিন্ন বঙ্গাব্দ ধরে ধরে জায়গাগুলো দিয়ে দেওয়া রয়েছে, জায়গাগুলোর আলোচনা আমি করছি না, তোমরা যেই সোর্স থেকে যেখান থেকে পড়বে জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে। এবার আমরা চলে আসি শান্তিনিকেতন ও শ্রীনিকেতন, ঠিক আছে। শিক্ষামূলক পরীক্ষাগার প্রতিষ্ঠান, যেখানে বলা হচ্ছে শান্তিনিকেতন 1901 সালে বোলপুরে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ছিল বর্ণহীন, শ্রেণী বৈষম্যহীন, প্রাচীন তপবন ও আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অনবদ্য মিলনভূমি। তার মানে এই যে শান্তিনিকেতন, যেটাকে একটি বলা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান, এখানে কিন্তু কোনো জাতিভেদ বা কোনো বর্ণ বৈষম্য এইগুলো কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না। আচ্ছা, শ্রীনিকেতনে গ্রামীণ পুনর্গঠন, আধুনিক কৃষি বিজ্ঞান, হাঁস মুরগি পালন এবং কুটির শিল্পের প্রসারের মাধ্যমে গ্রামের যে জীবনযাত্রা বা গ্রামের যে জনজীবন রয়েছে সেটাকে আরো স্বনির্ভর করে তোলার একটি মাধ্যম ছিল কিন্তু এই শ্রীনিকেতন, ঠিক আছে। মানে গ্রাম্য জীবনে মানুষ যেগুলো করে জীবিকা নির্বাহ করছে বা জীবিকা অর্জন করছে সেইগুলোকে শেখানোর একটি মাধ্যম এই শ্রীনিকেতন। তারপর হচ্ছে বিশ্বভারতী 1921, প্রাচ্য ও প্রতীচ্যের বিশ্ব জ্ঞানের শ্রেষ্ঠ কেন্দ্র, যা 1951 সালে স্বাধীন ভারতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কিন্তু এই বিশ্বভারতীর প্রথম উপাচার্য। এগুলো কম বেশি কিন্তু আমরা সকলেই জানি। এবং দেখো এই যে টপিকটা তোমাদের রয়েছে এটা কিন্তু মোটেই টাফ না, আমরা ছোটবেলার থেকে রবি ঠাকুর পড়ে আসছি, এবার জাস্ট এক্সট্রা করে কি অ্যাড হয়ে যাচ্ছে, শিক্ষায় ওনার অবদান কি ছিল, ব্যাস এইটুকুই, ঠিক আছে। আচ্ছা, বিশ্বভারতীর বিভিন্ন শিক্ষা বিভাগ, যেখানে আমরা উচ্চশিক্ষা সামাজিক বিভাগ দেখতে পাচ্ছি এবং আরেকদিকে আমরা চারুকলা এবং কারিগরি বিভাগ দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষা এবং সামাজিক বিভাগের মধ্যে রয়েছে বিদ্যা ভবন, বিনয় ভবন, শিক্ষা সত্র এবং চীনা ভবন ও হিন্দি ভবন। এছাড়াও এখানটা আমরা দেখতে পাচ্ছি কলা ভবন, সঙ্গীত ভবন, শিল্প সদন এবং অন্যান্য শাখা সমূহ, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো একটুখানি তোমরা ভালো করে দেখে নেবে। তাই হচ্ছে পুরো বিষয়। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় কিন্তু এইটুকুই ছিল। এই লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও আমার ভিডিওটা এখন তোমরা যেই মুহূর্তে দেখছো মোবাইলে, সেখানে আমার ভিডিওর নিচে দেখবে একটি ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে সেম এই নাম্বার দুটো দিয়ে দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এইটুকুই ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।